এই গল্পটি একটি ছেলের যে দেখতে মানুষের মতো লাগে, কিন্তু আসলে তার আসল রূপ একটি জঙ্গলি প্রাণীর। সে পাহাড়ে তার পরিবারের সাথে থাকে এবং মানুষদের থেকে দূরে থাকার শপথ নিয়েছে, কিন্তু তার মনে মানুষের দুনিয়া জানার ইচ্ছা বাড়তে থাকে। অবশেষে সে তার পরিবার ছেড়ে একটি মানুষই পরিবারের সাথে নতুন জীবন শুরু করে। এখান থেকেই তার আসল যাত্রা শুরু হয়, দুটি দুনিয়ার মাঝে তার জায়গা খোঁজার। তাহলে চলুন এখন দেখি যে সে মানুষদের মাঝে তার জায়গা তৈরি করতে পারে কিনা। গল্পের শুরুতে আমাদের ক্যারিক নামের একটি ছেলেকে দেখানো হয়, যে রূপ পরিবর্তনকারী শেপ শিফটার, যে তার পরিবারের সাথে পাহাড়ে থাকে। সে মানুষের রূপও নিতে পারে, কিন্তু বেশিরভাগ সময় সে পাহাড়ি শেরের রূপে থাকে। তাকে মানুষদের সাথে কথা বলা বা মেলামেশা রাখার কঠোর নিষেধ। কিন্তু ধীরে ধীরে ক্যারিকের মনে মানুষদের আরও কাছ থেকে জানার ইচ্ছা বাড়তে থাকে। এই কারণেই সে তার আসল পরিবার ছেড়ে দেয় এবং একটি মানুষই পরিবার তাকে গ্রহণ করে নেয়। একদিন নাস্তা করার সময় যখন সে তার সৎ মা বাবা এবং ভাই বোনদের সাথে বসে থাকে, তখন খবরের কাগজে তাকে প্রাণীদের আক্রমণের একটি খবর দেখানো হয়। খবর দেখে তাকে জানা যায় যে সম্প্রতি বিভিন্ন প্রাণীর সাথে যুক্ত অনেক বিপজ্জনক ঘটনা ঘটেছে। তারপর পরের সকালে মার্লিন এবং ডোনাল্ডকে বিদায় বলার পর ক্যারিক তার মায়ের সাথে গাড়িতে বসে। তার বোন মেলোডি জেদ করে তাদের সাথে নতুন স্কুলের যাত্রায় যোগ দেয়। পথে ক্যারিক দেখে যে দুটি কাক তাদের গাড়ির পিছু নিয়েছে। তাকে সন্দেহ হয় যে হয়তো এই কাকগুলো রূপ পরিবর্তনকারী। তারপর সন্ধ্যায় পরিবার দীর্ঘ যাত্রায় ক্লান্ত হয়ে বিশ্রাম নেওয়ার জন্য একটি হোটেলে থামে, কিন্তু কাকগুলো এখনও তাদের পিছু নেয়। রাতে ক্যারিককে বাইরে থেকে কিছু অদ্ভুত আওয়াজ শোনা যায়। সে জানার জন্য জানালার কাছে যায় যে আসলে কি হচ্ছে। এই সময় সে দেখে যে নেকড়ের একটি দল একটি গলির দিকে দৌড়াচ্ছে এবং হঠাৎ কাছের ভবনের সব আলো নিভে যায়। তারপর সকাল হতেই পরিবার আবার রাস্তায় বেরিয়ে পড়ে। কয়েক ঘন্টার যাত্রার পর তারা অবশেষে ক্লিয়ার ওয়াটার হাই স্কুলে পৌঁছায়। যত তাড়াতাড়ি ক্যারিক গাড়ি থেকে বেরিয়ে আসে, তার সন্দেহ সত্য হয়ে যায়। সেই কাকগুলো যা তার গাড়ির পিছু নিয়েছিল, আসলে এই স্কুলের ছাত্ররা বেরিয়ে আসে। তখন স্কুলের প্রিন্সিপাল লিসা ক্লিয়ার ওয়াটার তাদের স্বাগত জানাতে আসে। কথোপকথনের সময় সে জিজ্ঞাসা করে যে অ্যানা রাস্টনকে এই ছেলে কিভাবে পেয়েছে। সে বলে যে ক্যারিকের আসল মা বাবা কখনো পাওয়া যায়নি। কয়েক বছর আগে যখন অ্যানা একজন সামাজিক কর্মী ছিল, তখন তাকে একটি কল এসেছিল এবং সে কলে গিয়ে সে ক্যারিককে উদ্ধার করেছে। সেই সময় সে খুব ভয় পেয়েছিল এবং সবার উপর সন্দেহ করছিল। এটি দেখে অ্যানা তাকে গ্রহণ করার সিদ্ধান্ত নেয় এবং তার স্বামীকেও এর জন্য রাজি করে। যখন ক্যারিকের বয়স হাই স্কুল যাওয়ার হয়, তখন অ্যানা ক্লিয়ার ওয়াটার হাই স্কুল থেকে তার ভর্তির নিমন্ত্রণও পায়। অ্যানা মনে করে যে এই জায়গা ক্যারিকের জন্য নতুন বন্ধু তৈরির ভালো সুযোগ, কারণ যে শহরে সে এখনও থাকছিল সেখানে সে খুব একা এবং বিচ্ছিন্ন অনুভব করত। সব প্রশ্নের উত্তর দেওয়ার পর লিসা ক্যারিকের সাথে একা কথা বলার জন্য বলে। তখন সে তাকে একটি বড় রহস্য বলে, সেই রহস্য যা ক্যারিক এখনও সবার থেকে লুকিয়ে রেখেছে। লিসা বলে যে এই স্কুলে সবাই রূপ পরিবর্তনকারী শেপ শিফটার। এখন ক্যারিককে তার আসল রূপ লুকানোর দরকার নেই। তখন হঠাৎ স্কুলের অ্যালার্ম বেজে ওঠে এবং প্রিন্সিপাল দেখতে যায় যে আসলে কি হয়েছে। তখন তাকে জানা যায় যে অ্যানা এবং মেলোডি ক্যাম্পাসে ঘুরছে, কারণ সেই জায়গা নিষিদ্ধ। প্রিন্সিপাল তার অ্যাসিস্ট্যান্টকে বলে যে সে তাদের সেখান থেকে বাইরে নিয়ে যাক। ক্যারিক খুব খুশি হয়, কারণ সে প্রথমবার বিভিন্ন প্রজাতির এত সংখ্যক শেপ শিফটার একসাথে দেখেছে। স্কুলের গলিতে চলতে চলতে ক্যারিকের সাথে জেফ্রি এবং তার বন্ধুদের সাক্ষাৎ হয়। দুজনের মাঝে তৎক্ষণাৎ ঝগড়ার মতো পরিবেশ তৈরি হয়, কিন্তু জেমস সময় মতো পৌঁছে লড়াই থামায়। পুরো স্কুলের সাথে পরিচয় হওয়ার পর অ্যানা তার ছেলে ক্যারিককে বিদায় বলে। যখন অ্যানা এবং মেলোডি গাড়ির দিকে ফিরছে, তখন সেই সময় স্কুলকে ফান্ড দেওয়া কোটিপতি অ্যান্ড্রু মিলিং ক্যাম্পাসে আসে। পরিবারকে বিদায় দেওয়ার পর ক্যারিকের সাথে অ্যান্ড্রুর পরিচয় করানো হয়। সেখানে ক্যারিক বলে যে সে পাহাড়ে থাকা ছেড়ে মানুষদের সাথে থাকার সিদ্ধান্ত কেন নিয়েছে। তাকে সবসময় মনে হতো যে যদি সে শুধু পাহাড়ি শের হয়ে বাঁচবে, তাহলে তার জীবন অসম্পূর্ণ থেকে যাবে। পরে যখন ক্যারিক তার ঘরে পৌঁছায়, তখন তাকে স্কুলের নিয়ম বোঝানো হয়। যত তাড়াতাড়ি প্রিন্সিপাল সেখান থেকে যায়, তখন জানালায় হঠাৎ একটি কাঠবিড়ালি দেখা যায়। সেই সময় ক্যারিক জানালা খোলে এবং কাঠবিড়ালি ভিতরে এসে তার পরিচয় দেয়। তার নাম হলো ভলি এবং সে বলে যে তাকে ক্যারিকের মার্গদর্শক করা হয়েছে। সে তাকে তার প্রথম শেপ শিফটিং ক্লাসে নিয়ে যায়। ক্লাসে মিস্টার এলউড সব ছাত্রদের মনে করিয়ে দেয় যে তারা তাদের শক্তি শুধু ক্লাসের সময়ই ব্যবহার করতে পারে। সাথে সে বলে যে রূপ পরিবর্তনের সময় তাদের খুব সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে কোনো মানুষ তাদের না দেখে। কারণ ক্যারিক স্কুলে নতুন, তাকে তার শক্তি দেখানোর জন্য নির্বাচিত করা হয়, কিন্তু তার আগে ব্র্যান্ডন রূপ পরিবর্তন করে। ব্র্যান্ডনের আসল রূপ একটি বাইসন। তাকে তার শক্তির ওপর নিয়ন্ত্রণ পাওয়া খুব কঠিন লাগে এবং সে বেশি সময় মানুষের রূপে থাকতে পারে না। এটি দেখে যে তার সঙ্গী কত সহজে রূপ পরিবর্তন করে, ক্যারিক অসুরক্ষিত অনুভব করতে শুরু করে। তাকে মনে হয় যে সে তার আসল রূপ থেকে খুব দূরে চলে গেছে, তাই সে রূপান্তর করা থেকে পিছিয়ে যায়।
কিন্তু লিসার সাহায্যে ক্যারিক তার পুরনো জীবনকে মনে করতে শুরু করে, জঙ্গলে তার আসল পরিবারের সাথে কাটানো মুহূর্ত। এই স্মৃতিগুলো তাকে সাহস দেয় এবং সে তার আসল রূপ ধারণ করে। এরপর প্রিন্সিপাল সবাইকে আদেশ দেয় যে তারাও রূপ পরিবর্তন করুক। তখন ক্যারিককে জানা যায় যে সে মিকড়ে ভরা স্কুলে আছে। লিসা তাকে বোঝায় যে এই স্কুলে সে মানুষই এবং প্রাণী উভয় রূপে বাঁচতে শিখবে এবং দুটি দুনিয়ার মাঝে একটি সংযোগ তৈরি হবে। তারপর কয়েক ঘন্টা পর যখন সে তার ঘরে বিশ্রাম করছে, তখন ব্র্যান্ডন তার সাথে দেখা করতে আসে এবং বলে যে সে তার নতুন রুমমেট হবে। তখন হঠাৎ হলিও আসে এবং বলে যে এখন ক্যাফেটেরিয়া এরিয়ায় যাওয়ার সময় হয়েছে। তারপর খাবার নেওয়ার পর ক্যারিকের সাথে ডরিয়ানের সাক্ষাৎ হয়। ডরিয়ান সেই ছেলে যে বিড়ালে পরিবর্তিত হতে পারে। স্কুলে আসার আগে সে একটি মানুষই পরিবারের পোষা প্রাণী হয়ে থাকত এবং একবার সার্ডিনের ডিব্বা চুরি করতে গিয়ে ধরা পড়েছে। যখন ক্যারিক সবার সামনে তার আসল রূপ দেখায়, তখন অনেক সহপাঠী তার সম্মান করতে শুরু করে, কিন্তু কিছু দুর্বল প্রাণী তার থেকে ভয় পেয়ে যায় এবং তার উপস্থিতিকে বিপদ মনে করে। এই কারণে কিছু ছাত্র তার থেকে দূরে থাকতে শুরু করে, কারণ তার প্রাণী রূপ খুব শক্তিশালী। সে সমস্যার থেকে বাঁচার চেষ্টা করে, কিন্তু অবশেষে জেফ্রির সাথে সমস্যায় পড়ে যায়। সে বিপদে পড়ে দেখে ক্যারিক তার সাহায্য করার জন্য এগিয়ে আসে এবং জেফ্রির সাথে লড়াই করে। ফলে সেই নিজে সমস্যায় পড়ে যায়। যখন নেকড়েরা নতুন ছাত্রকে ভর দেখানোর চেষ্টা করে, তখন জেমস আসে এবং একবার আবার পরিবেশ শান্ত করে। সেই রাতে যখন ক্যারিক তার পরিবারের স্বপ্ন দেখছে, তখন হঠাৎ ব্র্যান্ডন তাকে জাগিয়ে দেয়। আসলে ব্র্যান্ডন ঘুমের মধ্যে রূপ পরিবর্তন করে এবং ভুল করে তার বিছানা ভেঙে দেয়। তার মতে এটি সাধারণত সপ্তাহে 1-2 বার হয়েই যায়। এটি শুনে ক্যারিক বুঝে যায় যে আগামী রাতগুলো হয়তো ততটা শান্ত হবে না যতটা সে চায়। তারপর পরের দিন লড়াইয়ের ক্লাসে বার্ডা এবং ব্র্যান্ডনকে মুখোমুখি লড়াইয়ের জন্য নির্বাচিত করা হয়, কিন্তু লড়াই শুরু হওয়ার আগেই ব্র্যান্ডন পালিয়ে যায়। সে একটি শক্তিশালী বাইসন হওয়া সত্ত্বেও নিজেকে শান্তিপ্রিয় বলে এবং লড়াই করতে চায় না, তাই তার জায়গায় ক্যারিককে নির্বাচিত করা হয়। ক্যারিক তার ক্ষমতা নিয়ে একটু অনিশ্চিত থাকে, তখন অ্যান্ড্রু তার সাহায্য করে এবং তাকে মাটি ভরা একটি ছোট থলে গন্ধ শুকতে বলে। গন্ধ শুকে ক্যারিক রূপ পরিবর্তন করে শের হয়ে যায় এবং যুদ্ধের মাঠে নামে। বার্ডার থেকে আকারে ছোট হওয়া সত্ত্বেও সে শক্তির দমে তার জয় প্রমাণ করে। এরপর লিরয় এবং ডোরিয়ানকে মুখোমুখি লড়াইয়ের জন্য ডাকা হয়, কিন্তু ডরিয়ান তার প্রতিদ্বন্দ্বীর থেকে বেরিয়ে আসা দুর্গন্ধ শুকে ভয় পেয়ে যায় এবং পালিয়ে যায়। এইভাবে লিরয়কে লড়াই না করেই জয় মিলে যায়। তারপর ক্লাস শেষ হলে অ্যান্ড্রু ক্যারিকের সাথে কথা বলে। সে বলে যে সে ক্যারিকের শিক্ষক হতে চায় এবং তাকে মাটি ভরা একটি ছোট ব্যাগ দেয়। অ্যান্ড্রু বলে যে ক্যারিকের ভবিষ্যৎ খুব উজ্জ্বল। যখন বাকি ছাত্ররা দেখে যে অ্যান্ড্রু ক্যারিককে বেশি গুরুত্ব দেয়, তখন তাদের মধ্যে ঈর্ষা হতে শুরু করে। এই কারণে জেফ্রি ক্যারিককে চ্যালেঞ্জ দেয় যে সে দুটো নেকড়ের সাথে লড়াই করুক। সে বলে যে যদি ক্যারিক জয়ী হয় তাহলে তারা সবাই তাকে একা ছেড়ে দেবে। তারপর দুপুরের পর ক্যারিক তার নতুন বন্ধুদের সাথে ট্রি হাউসে যায় এবং বলে যে সে এই লড়াইয়ে অংশ নেবে। এটি শুনে ব্র্যান্ডন ভয় পেয়ে যায় যে কোথাও তার বন্ধু স্কুল থেকে বহিষ্কৃত না হয়ে যায়। কিন্তু ক্যারিক বলে যে সে এখন আর তিরস্কার শোনা সহ্য করতে পারবে না। যখন তাকে থামানো কঠিন হয়ে যায়, তখন হলি বলে যে সে তার বন্ধুর সাথে দেওয়ার জন্য আসবে, আর ব্র্যান্ডন হাসতে হাসতে বলে যে সে অপেক্ষা করবে যে নেকড়েরা কিভাবে হারে। তারপর রাতে 3 জন চুপি চুপি হোস্টেল থেকে বেরিয়ে যায়। ক্যারিক গ্রুপ পরিবর্তনের আগে সে ছোট ব্যাগ শোখে। নির্ধারিত জায়গায় পৌঁছে তারপর সে জিজ্ঞাসা করে যে তার বিরুদ্ধে কোন নেকড়েরা আসবে। তখন তাকে জানানো যায় যে এটি একটি ফাঁদ। 2টি নেকড়ের সাথে লড়াই করার পরিবর্তে ক্যারিক নিজেকে জেফ্রি এবং তার পুরো দল দিয়ে ঘিরে পায়। তারপরও সে হার মানে না। নেকড়ের থেকে শক্তিশালী হওয়া সত্ত্বেও তার উপর পিছন থেকে আক্রমণ হয় এবং সবাই মিলে তাকে দমন করতে শুরু করে। তখন তার বন্ধুকে সমস্যায় দেখে হলি ব্র্যান্ডনকে চট্টান থেকে ধাক্কা দেয় যাতে সে বাইসনের রূপ নিয়ে ক্যারিকে সাহায্য করতে পারে। ব্র্যান্ডন নেকড়েদের মনোযোগ বিভ্রান্ত করে এবং সেই সময় ক্যারিক পাল্টা করে জোরালো আক্রমণ করে। ফলে জেফ্রি এবং তার সঙ্গীরা পিছু হটে যায় এবং হার মেনে নেয়। পরের সকালে ক্লাসে জেমস দেখে যে অনেক ছাত্র আহত। সে তাদের হাসপাতালে যাওয়ার জন্য বলে। যখন তাদের থেকে আঘাতের কারণ জিজ্ঞাসা করা হয়, তখন তারা বিভিন্ন বাহানা তৈরি করে, কিন্তু এটি স্পষ্ট যে তারা কোনো লড়াইয়ে আহত হয়েছে। সেই সময় যখন প্রিন্সিপাল ক্যারিকের থেকে জিজ্ঞাসাবাদ করতে চলেছে, তখন তাকে অ্যান্ড্রুর সাথে ঘুরতে যাওয়ার নিমন্ত্রণ মেলে। ঘুরতে ঘুরতে ক্যারিককে জানা যায় যে অ্যান্ড্রুকে আগে থেকেই গত রাতের ঘটনার সব কিছু জানা। অ্যান্ড্রু বলে যে যদি ক্যারিক সত্যি একটি কুগাল হয়, তাহলে তাকে নেকড়েদের হারানোর জন্য কারো সাহায্যের দরকার হওয়া উচিত নয়, যদিও 4টি নেকড়ে কেন না হোক। কিন্তু কারণ ক্যারিক খুব ছোট বয়সে তার আসল পরিবার ছেড়ে দিয়েছে, এই কারণে সে ঠিকমতো শিকার করা শিখতে পারেনি। যা শুনে অ্যান্ড্রু তাকে নিজে শেখানোর সিদ্ধান্ত নেয়, যাতে সে একটি সত্যিকারের শিকারী হয়ে উঠতে পারে। ঘোরাঘুরির পর অ্যান্ড্রু ক্যারিককে স্কুলে ফিরিয়ে নেয়। সেখানে লিসা তার উপর রাগ করে এবং বলে যে সে কোনো ছাত্রকে বিশেষ গুরুত্ব দিতে পারে না।
এরপর প্রিন্সিপাল ক্যারিকের সাথে কথা বলে বোঝায় যে যদি তাকে এই স্কুলে থাকতে হয় তাহলে তাকে বাকি ছাত্রদের মতো নিয়ম মানতে হবে, অর্থাৎ ক্লাসের সময় ছাড়া কখনো লড়াই ঝগড়া করা উচিত নয়। তারপর লিসা চলে যাওয়ার সাথে সাথে হলি এবং ব্র্যান্ডন তার থেকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। কথা বলতে বলতে ক্যারিক দেখে যে লু জঙ্গলের দিকে যাচ্ছে। সে তৎক্ষণাৎ তার পিছু যায় এবং দুজনে মিলে শিক্ষকদের একটি গ্রুপকে শোনে যারা সম্প্রতি ঘটে যাওয়া প্রাণীদের আক্রমণ নিয়ে আলোচনা করছে। শিক্ষকদের মতে এই আক্রমণগুলো সাধারণ প্রাণীরা করেনি, বরং এতে শেপ শিফটার জড়িত। সমস্যা এটি যে যদি মানুষরাই সত্য জানা যায় তাহলে মানুষ এবং উডওয়াকারদের মাঝে শান্তি চিরকালের জন্য শেষ হয়ে যাবে। এই কারণে লিসা এবং কাউন্সিলের বাকি সদস্যরা একটি পরিকল্পনা তৈরির চিন্তা করে যাতে ভবিষ্যতে এমন আক্রমণগুলো থামানো যায়। তারপর স্কুল ফিরে ক্যারিক তার বন্ধুদের বলে যে যখন সে তার মা এবং বোনের সাথে পাশের শহরে থেমেছিল তখন সে 4টি নেকড়েকে মানুষদের উপর আক্রমণ করতে দেখেছে। তাকে পুরোপুরি বিশ্বাস যে সেই নেকড়েরা জেফ্রি এবং তার বন্ধুরাই ছিল। তারপর পরের দিন নির্ধারিত পরিকল্পনা অনুসারে অ্যান্ড্রু ক্যারিককে তার প্রথম পাঠ দেওয়ার জন্য জঙ্গলে নিয়ে যায়। অ্যান্ড্রু বলেছে যে যতবার ক্যারিক রূপ পরিবর্তন করবে তত সহজ হবে তার জন্য উভয় রূপ নিয়ন্ত্রণ করা। তখন সে উভয় রূপে তার আসল শক্তি দেখাতে পারবে। অ্যান্ড্রু শিখিয়েছে যে শিকার করার আগে ক্যারিককে তার শিকার চিনতে উচিত, তারপর ধীরে ধীরে দূরত্ব রেখে ঘাত লাগানো উচিত। এইটি তার সাফল্যের চাবিকাঠি। তারপর ক্যারিক হরিণের শিকার করে এবং দুজনে মিলে খাবার খায়। অনেক ঘন্টা পর তারা পায়ে হেঁটে স্কুলে ফেরে। ফেরার সময় অ্যান্ড্রু বলে যে তার একটি মেয়ে ছিল, তাকে এই মানুষরা খুব খারাপ মৃত্যু দিয়েছে যখন সে জঙ্গলে তার মায়ের সাথে ঘুরছিল, এবং যদি সে জীবিত থাকত তাহলে আজ ক্যারিকেরই বয়সের হতো। তারপর সেই দিন ছুটির সময় লু দেখে যে ক্যারিক খাবার নিতে অস্বীকার করেছে। সে জিজ্ঞাসা করে যে কি তাকে ভুখা লাগেনি। সেই সময় ক্যারিক সত্য বলে যে সে সকালে অ্যান্ড্রুর সাথে শিকারে গিয়েছিল এবং তার প্রথম শিকার ধরেছে। এইটি শুনে লু তৎক্ষণাৎ উঠে চলে যায়, কারণ তার সেই দিন মনে পড়ে যায় যখন তার মায়ের ওপর একটি কুগার আক্রমণ করেছিল। সেই ঘটনার পর থেকে সে কখনো স্বাভাবিকভাবে চলতে পারে না। তার বন্ধুর সাথে সম্পর্ক ঠিক করার জন্য ক্যারিক তার পিছু জঙ্গলে যায়, কিন্তু সে তাকে ধরতে পারে না। তারপর সন্ধ্যায় যখন ক্যারিক তার ঘরে ঘুমানোর চেষ্টা করছে তখন তাকে জেফ্রির চিৎকার শোনা যায়। জানলা থেকে উঁকি দিয়ে তাকে বুঝে যায় যে নেকড়েরা কিছু পরিকল্পনা করছে। এটি জানার জন্য যে তারা কি করতে চলেছে ক্যারিক তাদের পিছু নেওয়ার সিদ্ধান্ত নেয়। সে তাদের পিছু নিয়ে পাশের শহর পর্যন্ত পৌঁছে যায়। সেখানে নেকড়েরা একজন নিরাপত্তা গার্ডকে ভয় দেখিয়ে একটি কারখানায় ঢোকে। তখন ক্যারিক তাদের হাতে ধরা পড়ে, কিন্তু যত তাড়াতাড়ি নেকড়েদের জানা যায় যে কেউ তাদের পিছু করছে তখন তারা সবাই মিলে ক্যারিকের উপর আক্রমণ করার জন্য প্রস্তুত হয়। কিন্তু সেই সময় অ্যান্ড্রু সেখানে পৌঁছে যায় এবং লড়াই শুরু হওয়ার আগেই সবাইকে থামায়। সে আদেশ দেয় যে সব ছাত্র গাড়িতে বসুক এবং তারপর নেকড়েদের ফিরিয়ে স্কুলে নিয়ে আসে। এরপর সে ক্যারিককে আলাদা ডেকে তার সাথে ব্যক্তিগত কথা বলে। অ্যান্ড্রু বলে যে কয়েক বছর আগে সে তার স্ত্রী এবং মেয়েকে হারিয়েছে। তারা জঙ্গলে ঘুরছিল যখন একজন শিকারী তাদের মেরে ফেলে। তখন থেকে অ্যান্ড্রুর মনে মানুষদের জন্য গভীর ঘৃণা ভরে গেছে। তার মতে মানুষরা পুরো দুনিয়ায় দখল করে নিয়েছে এবং প্রাণীদের দমিয়ে রেখেছে। এই কারণে অনেক প্রজাতি চিরকালের জন্য শেষ হয়ে গেছে। গত 50 বছর ধরে উডওয়াকার কাউন্সিল মানুষদের বোঝানোর চেষ্টা করছে যে তারা প্রকৃতি এবং প্রাণীদের রক্ষা করুক, কিন্তু কিছুই পরিবর্তন হয়নি, বরং অবস্থা আরও খারাপ হয়েছে। এই কারণে অ্যান্ড্রু নিজে পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই সময় শিলা রাতের খাবার পরিবেশন করতে আসে। ক্যারিক দেখে যে তার পায়ে মেশিনের পা আছে। অ্যান্ড্রু বলে যে শিলা একটি সাপ যাকে তার প্রাণীরূপে থাকতে একটি গাড়ি ধাক্কা মেরেছে। খাবার সময় অ্যান্ড্রু ক্যারিককে তার প্রজেক্টে যোগ দেওয়ার নিমন্ত্রণ দেয়, কিন্তু ক্যারিক স্পষ্ট বলে যে সে কাউকে আঘাত করতে চায় না। এটি শুনে অ্যান্ড্রু বোঝায় যে তার আসল উদ্দেশ্য মানুষদের ক্ষতি করা নয়, বরং তাদের মেশিনগুলি ধ্বংস করা, যাতে তারা এমন কাজ করতে না পারে যা প্রাণী এবং প্রকৃতিকে ক্ষতি করে। তারপর ক্যারিক প্রতিশ্রুতি দেয় যে সেই রাতে ঘটে যাওয়া সব কথা সে গোপন রাখবে, কিন্তু সে এটাও বলে যে তাকে অ্যান্ড্রুর প্রস্তাব নিয়ে চিন্তা করার জন্য সময় দরকার। তারপর পরের সকালে ক্যারিক তার বন্ধু ব্র্যান্ডনকে যুদ্ধের অনুশীলন করাতে সাহায্য করে। ব্র্যান্ডন জঙ্গলে দৌড়াতে দৌড়াতে এবং পথের সব জিনিস ভেঙে হঠাৎ ক্যারিকের মা বাবার সাথে ধাক্কা খায়, যারা কয়েকদিনের জন্য ক্লিয়ার ওয়াটার হাই স্কুলে তার ছেলের সাথে দেখা করতে এসেছে। ব্র্যান্ডন যখন ক্ষমা চাইতে তাদের কাছে যায় তখন ক্যারিক তৎক্ষণাৎ কথা লুকানোর চেষ্টা করে এবং তার পরিবারকে তার ঘর দেখানোর জন্য নিয়ে যায়। ঘরে পৌঁছে অ্যান একটি কাঠবিড়ালিকে তার জিনিসপত্রে হাতড়াতে দেখে তখন প্রিন্সিপালে সে কাঠবিড়ালিকে ধমক দেয় এবং ক্যারিককে বলে যে দেখার সময় নির্ধারিত হয়, সব সময় নয়। তারপর যাবার আগে অ্যানা বলে যে সে পুরো উইকেন্ড পাশের শহরে থাকবে এবং তার ছেলেকেও সাথে যাওয়ার নিমন্ত্রণ যায়, যা শুনে ক্যারিক তৎক্ষণাৎ রাজি হয়ে যায় এবং তার পরিবারকে বিদায় বলে, কারণ তাদের গাড়ির মেরামত করাতে হবে। পরিবার চলে যাওয়ার সাথে সাথে ক্যারিকের অ্যান্ড্রুর ফোন আসে।
অ্যান্ড্রু তাকে সেই উইকেন্ডে হয় একটি বিশেষ প্রোগ্রামে ডাকে, কিন্তু ক্যারিক স্পষ্ট বলে যে সে উইকেন্ড তার মা বাবার সাথে কাটাতে চায় এবং মানুষদের ক্ষতি করার চিন্তা তাকে পছন্দ নয়। এটি শুনে অ্যান্ড্রুর আগে ফোন কেটে দেয়। এরপর ক্যারিক তার মন বিভ্রান্ত করার জন্য জঙ্গলে চলে যায় এবং তার রূপ পরিবর্তনের অনুশীলন করে। অনেক ঘন্টা চলতে চলতে তার সাথে উইংয়ের সাক্ষাৎ হয়। সেখানে তাকে জানা যায় যে লোকেরা তার অদৃশ্য হওয়ায় চিন্তিত ছিল এবং তাকে খুঁজছিল। যখন দুজনে কথা বলছে তখন হঠাৎ একটি ড্রোন সেখানে আসে। উইং তৎক্ষণাৎ ক্যারিককে পালানোর আদেশ দেয়, কারণ একজন শিকারী তাকে খুঁজতে কুকুর পাঠিয়েছে। কয়েক মিনিট দৌড়ানোর পর ক্যারিক একটি গাছের উঁচু ডালে লুকিয়ে যায়, কিন্তু ড্রোন তার পিছু করে। তার বন্ধুর সাহায্য করার জন্য উইং সেই মেশিন ভেঙে দেয় এবং ক্যারিক আবার পালিয়ে যায়। তারপর কিছুক্ষণ পর যখন ক্যারিক ক্লান্ত হয়ে থামে, তখন শ্যাডো তাকে কিছু কাপড় দেয় যাতে সে ফিরে মানুষের রূপ নিতে পারে। তারপর জাগার পর ক্যারিক তার গুরুকে জঙ্গলে ঘটে যাওয়া ঘটনা বলে এবং চিন্তা করতে শুরু করে যে হয়তো তার আসল মা বাবার সাথেও সেই ঘটেছে যা অ্যান্ড্রু স্ত্রী এবং মেয়ের সাথে ঘটেছে। এটি চিন্তা করে ক্যারিকের ভেতর রাগ ভরে যায় এবং সে সিদ্ধান্ত নেয় যে এখন সে অ্যান্ড্রুর প্রজেক্টের সাথে দেবে এবং মানুষদের বিরুদ্ধে তার সাহায্য করবে। তার প্রথম মিশনে যাওয়ার আগে তাকে জানা যায় যে অ্যান্ড্রু কিছু শেপ শিফটারকে তার আসল পরিবার খুঁজতে পাঠিয়েছে। অ্যান্ড্রু প্রতিশ্রুতি দেয় যে যদি তারা জীবিত থাকে তাহলে শীঘ্রই মিলবে। কিছুক্ষণ পর ক্যারিকের মায়ের ফোন আসে, কিন্তু ক্যারিক বলে যে তাকে এই ট্রিপ বাতিল করতে হবে কারণ তাকে হঠাৎ একটি জরুরি কাজ মনে পড়েছে। তখন ব্র্যান্ডন এবং হলি সেখানে পৌঁছে এবং বলে যে তারা তাদের বন্ধুর চিন্তায় এসেছে, কিন্তু ক্যারিক রাগে তাদের যাওয়ার আদেশ দেয়। তারপর কিছুক্ষণ গাড়ি চালানোর পর সবাই একটি খনিতে পৌঁছে। সেখানে অ্যান্ড্রু টিমকে ভাগ পড়ে। সে ক্যারিককে বলে যে সে জঙ্গলের প্রাণীদের এই এলাকা থেকে দূরে রাখুক। এই মধ্যে জেফ্রি এবং বাকি নেকড়েদের কাজ করা কর্মচারীদের বাইরে বের করা, যাতে কেউ আহত না হয়। তারপর ক্যারিক পাশের খরগোশদের ভয় দেখিয়ে ভাগিয়ে দেয়। তখন তাকে জানা যায় যে তার মা বাবা পাশেই ক্যাম্প করে থাকছে। এটি জেনে সে তার নিরাপত্তার জন্য চিন্তিত হয়ে যায় এবং তৎক্ষণাৎ তার গুরুকে ফোন করে, কিন্তু অ্যান্ড্রু তাকে বলে যে সে সত্যি ক্যারিকের পরিবারকে উপত্যকায় তাঁবু লাগাতে দেখেছে, কিন্তু আশ্বাস দেয় যে তারা নিরাপদে থাকবে। এই সময় রাগী নেকড়েদের কারণে সব কর্মচারী ভয় পেয়ে যায় এবং নিজেদের বাঁচানোর জন্য একটি পিকআপ ট্রাকে বসে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু তখন ড্যান গাড়ি থেকে কাঠের স্তূপ ফেলার চেষ্টা করে। এটি দেখে ক্যারিক তাকে অনুরোধ করে যে সে মিশন থামাক, কারণ তাকে ভয় যে এই ঘটনায় কার পরিবারও বিপদে পড়ে যাবে। তখন সেই সময় ব্র্যান্ডিং এবং হলি তার সাহায্যের জন্য পৌঁছে যায়। ওপর আকাশে শ্যাডো এবং উইংকে উড়তে দেখে বাকি নেকড়েরা ভয় পেয়ে যায় যে কোথাও প্রিন্সিপালকে রিপোর্ট না হয় এবং তাদের স্কুল থেকে বহিষ্কার না করা হয়। তাই তারা মিশন ছেড়ে খনি থেকে পালিয়ে যায়। তখন লু সেখানে আসে এবং ডরিককে বোঝানোর চেষ্টা করে যে খনি বন্ধ করার আরও ভালো উপায় আছে। যদি তারা সবকিছু ধ্বংস করে দেয় তাহলে মানুষ রাগে এসে প্রতিশোধ নেবে, কিন্তু ডরিক তার কথা মানে না এবং রাগে তাকে ধাক্কা দেয়। তখন চারদিক থেকে কাক তার ওপর আক্রমণ করে। রাগে ডরিক একটি বালামি ভালুকের রূপ নেয়। এখন ব্র্যান্ডন তার বন্ধুদের রক্ষা করার জন্য লড়াইয়ে লাফ দেয়। এই মধ্যে অ্যান্ড্রুকে মনে হয় যে ক্যারিক তাকে ধোঁকা দিয়েছে। সে রাগে ব্র্যান্ডনের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং দুজনের মাঝে প্রচণ্ড লড়াই শুরু হয়। এই সময় ক্যারিক দেখে যে কাঠের স্তূপ গড়িয়ে সেই উপত্যকার দিকে যাচ্ছে যেখানে তার পরিবার থাকছে। সে সবকিছু ছেড়ে দৌড়ে যায় যাতে তার পরিবারকে বাঁচাতে পারে, যদিও তাকে তার প্রাণ ঝুঁকিতে ফেলতে হক। নিচের উপত্যকায় যত তাড়াতাড়ি অ্যানা ওপর থেকে কাঠ পড়ার আওয়াজ শোনে, সে তৎক্ষণাৎ সবাইকে লুকানোর আদেশ দেয়, কিন্তু মেলোডি তার মায়ের চিৎকার শুনতে পায় না, কারণ সে হেডফোন পরে থাকে। যখন সে তার দিকে আসা কাঠের স্তূপ দেখে তাহলে ঘাবড়ে চিৎকার করতে শুরু করে। সেই সময় ক্যারিক দৌড়ে এসে তাকে বাঁচায়। হতাশ হয়ে অ্যানা তার মেয়েকে খুঁজতে বেরিয়ে যায় এবং যখন সে মেলোডিকে জীবিত দেখে তাহলে তার স্বস্তি মেলে। মেলোডি বলে যে একটি কুগার তাকে বিপদের এলাকা থেকে ধাক্কা দিয়ে বাইরে বের করেছে, কিন্তু ডোনাল্ডকে বিশ্বাস হয় যে তার মেয়ে সচেতন নয় এবং হয়তো ভ্রম দেখছে। তারপর কিছুক্ষণ পর লু এবং তার বন্ধুরা জঙ্গলে ক্যারিকের অজ্ঞান শরীর পায়। তারা চিন্তা করে দুঃখিত হয় যে হয়তো সে আর বাঁচবে না, কিন্তু যখন ক্যারিক ধীরে ধীরে তার চোখ খোলে তাহলে সবাইকে স্বস্তি মেলে। সচেতন হয়ে ক্যারিক প্রথমে তার পরিবারের দিকে দৌড়ে যায় যাতে দেখতে পারে যে তারা নিরাপদ কিনা। তখন অ্যান্ড্রু সেখানে পৌঁছে এবং বলে যে যখন এই দুর্ঘটনা ঘটেছে তখন সে ছেলের সাথে পাশেই ঘুরছিল। তারপর সে পরিবারকে হাসপাতালে নেওয়ার জন্য একটি হেলিকপ্টার ডাকে এবং সবাইকে নিরাপদে পাঠিয়ে দেয়। যত তাড়াতাড়ি ক্যারিকের মা বাবা হেলিকপ্টার থেকে নিরাপদে বেরিয়ে যায়, ক্যারিক রাগে এসে অ্যান্ড্রুর উপর চিৎকার করে এবং বলে যে সে প্রিন্সিপালকে বলবে যে এই আক্রমণগুলোর পেছনে আসল দায়ী কে।
ছেলেকে চুপ করানোর জন্য অ্যান্ড্রু তাকে বলে যে সে তার আসল পরিবারকে ইয়েলোস্টোনের পাহাড়ে দেখেছে, কিন্তু সে তাহলে সঠিক ঠিকানা তখনই বলবে যখন ক্যারিক প্রতিশ্রুতি দেবে যে এই ঘটনার কথা কারো কাছে উল্লেখ করবে না। এর কিছুক্ষণ পর লিসা সেখানে পৌঁছায়। তখন অ্যান্ড্রিও তাকে বলে যে মানুষের উপর হামলার গোপন পরিকল্পনা তার সহকারী ডোরিক করেছিল, কিন্তু লিসার সন্দেহ হয় যে খনি ধ্বংসের পিছনে অ্যান্ড্রিওরও হাত থাকতে পারে। তখনই পুলিশের গাড়ির শব্দ শোনা যায়। এটা শুনে প্রিন্সিপাল সেখান থেকে চলে যান, কিন্তু তিনি বলেন যে তিনি এই পুরো বিষয়টির পুঙ্খানুপুঙ্খ তদন্ত করবেন। এরপর স্কুলে ফিরে শিশুদের খুব ভালোভাবে স্বাগত জানানো হয়। সবাই আগেই জানত যে তারা সবাইকে বাঁচিয়েছে। তাহলে আপনার এই সিনেমা কি কেমন লাগলো নিচে কমেন্টে জানান।